চীন পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের। ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি। আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। সর্বশেষ থাকছে শাপড়া চত্বর হত্যা মামলায় দীপুমণি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানোর নির্দেশ। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চীন পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী মনোভাব এবং পাকিস্তানের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকির মুখে নিজেদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক নীতির ওপর ভিত্তি করে ভারতের পূর্ব উপকূল এখন দেশটির নিরাপত্তার প্রধান অক্ষে পরিণত হয়েছে। কৌশলগত এই এলাকাটি পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত, যা সরাসরি বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাম্প্রতিক কিছু বার্তায় ভারতের পূর্ব উপকূলে কৌশলগত চাপ তৈরির ইঙ্গিত পাওয়া গেছে। তবে তার চেয়েও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে মায়ানমারের মধ্য দিয়ে চীনের ইউনান প্রদেশকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদিও মায়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারণে চীনের এই করিডর নির্মাণের কাজ কিছুটা পিছিয়ে গেছে, তবে একে ভারতের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে ভারত তার পূর্ব উপকূলের প্রতিরক্ষা ও অবকাঠামো শক্তিশালী করার পর্যাপ্ত সময় পাচ্ছে। এই নতুন নিরাপত্তা বলয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের একটি অজেয় রণতরী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ মালাক্কা প্রণালীর সন্নিকটে অবস্থিত হওয়ায় এই দ্বীপপুঞ্জ ভারতের সামুদ্রিক আধিপত্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর ওপর জ্বালানি নির্ভরতার কারণে ভারতের পশ্চিম দিকে যেমন দুর্বলতা রয়েছে, মালাক্কা প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ভারতের জন্য তেমনই এক কৌশলগত সুযোগ তৈরি করে দিয়েছে। ভারতের এই নতুন কৌশলে কেবল মানবিক দিক নয়, বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কোয়াডভুক্ত দেশগুলোর পাশাপাশি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মতো দেশগুলোর সঙ্গে বন্দর উন্নয়ন ও সেমিকন্ডাক্টর শিল্পের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবারই জানাচ্ছেন, সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের ওপর জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই পূর্ব উপকূলের বন্দর ও শিল্প করিডরগুলোকে ভূরাজনৈতিক ধাক্কা সামলানোর উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত এখন বঙ্গোপসাগরে সামুদ্রিক প্রতিযোগিতা মোকাবিলা এবং আন্দামান ও নিকোবরকে প্রধান কৌশলগত লিভারে পরিণত করার দিকে এগোচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিস ও সেশেলসের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উপকূলীয় নজরদারি ও দুর্যোগ মোকাবিলায় সমন্বয় বাড়ানোর মাধ্যমে ভারত তার সাগর ভিশন বাস্তবায়নে বদ্ধপরিকর। ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন। তিনি এই বিষয়টিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার 14 মে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শি বলেন, যদি বিষয়টি ভালোভাবে পরিচালিত হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, কিন্তু যদি এটি সঠিকভাবে সামলানো না হয় তাহলে দুই দেশ সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতের দিকে এগোতে পারে, যা পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেবে। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা তাইওয়ান প্রণালীর শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্য। প্রণালীর শান্তি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থের ক্ষেত্র। প্রসঙ্গত, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। এটিকে
এটিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, এমনকি প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দখলের কথাও জানিয়েছে দেশটি। সাম্প্রতিক বছরগুলিতে চীন দ্বীপটির চারপাশে সামরিক মহড়াও বাড়িয়েছে। এতে তাইওয়ানের কর্তৃপক্ষ এবং তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের ঘোষণা করে। এই সময়ে চীন তীব্রভাবে নিন্দা করে এবং আজকের বৈঠকের আগেও এই বিষয়ে সতর্কবার্তা দেয়। আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, এবার নির্বাচনের পর হাইকোর্টে হাজির হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাকে দেখা গেল আইনজীবীর বেশে। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট চত্বরে তিনি পৌঁছালে তাকে ঘিরে উৎসুক সমর্থকদের ভিড় জমে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বেলা 11টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে যান তৃণমূল নেত্রী। আইনজীবীদের মতো কালো সামলা পরে আদালত চত্বরে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে শুনানি করেন তিনি। হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে লিখেছে, আরও একবার তিনি দেখিয়ে দিলেন কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। দরকারের সময়ে কখনও তিনি পশ্চিমবাংলার মানুষকে একা ছেড়ে দেন না। সত্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি থামান না। অতুলনীয় সাহস এবং প্রত্যয়কে সঙ্গী করে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদিকে প্রধান বিচারপতির এজলাসে মমতা বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিতা মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন আদেশ আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই নির্দেশনা ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষ সহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোজা মহিষ সব ধরনের পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ের জন্য কঠোর কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে পশুর বয়সসীমা, নির্ধারিত স্থানে জবাই এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধানও রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পশু জবাইয়ের আগে অবশ্যই একটি সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত। সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে দিতে হবে। সনদ দেওয়ার কারণ লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক। যদি সনদ দিতে অস্বীকৃতি জানানো হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার কাচাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম বাস্তবায়নের জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা পশু চিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা যে কোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। এই পরিদর্শন কাজে কেউ বাধা দিতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া সব অপরাধকেই আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিজেপি ক্ষমতায় এসে এই নতুন নিয়ম জারি করল। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে
15,105 ভোটে পরাজিত করেন। শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানোর নির্দেশ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার 13ই মে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে এদিন সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে তদন্তাধীন মামলাটির প্রতিবেদন আগামী 7 জুন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত 7 মে এ আদেশ দেন। উল্লেখ্য, মামলার তদন্ত সংস্থার আবেদনের পর দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করতে গত 7 মে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম দাবি করেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে প্রচার করেন। এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উস্কানোমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। সে সময় মোজাম্মেল বাবু 71 টিভির ম্যানেজিং ডিরেক্টর ও ফারজানা রূপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক ছিলেন বলে উল্লেখ করা হয়। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের আদালতে হাজিরের নির্দেশ দেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে আনা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ মামলায় এর আগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসর জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে মোট 21 জনকে অভিযুক্ত করা হয়েছে।